এই যে রায়টা কি আমাদের পক্ষে যাবে কিনা, বিভিন্ন প্রশ্ন কর্মচারী সমাজ আমাদের করছে, সবসময় করছে। বিশেষ করে যারা অবসর নিয়েছে তারা তো উদ্বিগ্ন হয়ে রয়েছে, এর মধ্যে কোনো কিন্তু নেই। দেখুন, আমাদের যে মামলাটা শেষ হয়েছে, বহু প্রতীক্ষিত মামলা, সেটা শেষ হয়েছে 8ই সেপ্টেম্বর। তারপরে বিচারপতিদ্বয় সুপ্রিম কোর্টের, তারা সরকারকে যদি কিছু বলার থাকে 2 সপ্তাহ সময় দিয়েছিল, আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছিল। তাতে দেখা গেল সেপ্টেম্বর মাসটা পুরো এই কর্মসূচিগুলোতেই সময় অতিবাহিত হয়ে গেছে। বিগত দিনে হাইকোর্ট বলুন বা ট্রাইব্যুনাল বলুন, তাতেও কিন্তু শুনানি শেষ হয়ে যাওয়ার পর রায়টাকে রিজার্ভ রাখা হয়েছিল। সেটাতেও আমরা দেখেছি 1 মাস 7 দিন, 1 মাস 5 দিন এর মধ্যে রায়টা বেরিয়েছিল। তা আমরাও মনে করেছি যে সেপ্টেম্বর পরবর্তী, কারণ সেপ্টেম্বর মাসে তো সাবমিশনগুলো জমা দিলে সেগুলো তো তারা দেখবে, তারপরে তো রায়টা লিখবে বা পড়বে বা দেখবে। তাই অক্টোবর মাসটা পুরোটা সময় তাদের লাগবে। এখন অক্টোবর মাসটা ফার্স্ট উইকটা এই দুর্গাপুজো, বিজয়া, দীপাবলির জন্য বন্ধ ছিল। সেকেন্ড উইক অর্থাৎ লক্ষ্মী পুজো থেকে খুলেছে, ওই 100 সপ্তাহ খোলার পর আবার কালী পুজো, দ্বিতীয়া, দিওয়ালিতে বন্ধ ছিল সুপ্রিম কোর্ট। এখন বন্ধ থাকলে তো তারা কাজটা করতে পারবে না। 2 সপ্তাহ অক্টোবর মাসে চলে গেছে ছুটি হিসাবে। গত সোমবার দিন আবার খুলেছে, আজ সোমের পরে আজকে বোধহয় মঙ্গলবার, আজ এই 2 দিন হলো। এখন আমরা কর্মচারী সমাজকে বলছি যে রায় যেদিন বেরোবে তার 3 থেকে 4 দিন আগে আমরা জানতে পারবো যে অমুক তারিখ ভার্ডিক্টটা বেরোচ্ছে। কারণটাও আমরা বলে দিয়েছি, কারণ আমরা তো মানে ওই দিন উপস্থিত থাকবো। বিভিন্ন রাজ্যের যখন যদি আগের থেকে না জানতে পারে, তাহলে আইনজীবীরা কিভাবে উপস্থিত থাকবে? তার জন্য ডেলি কজ লিস্ট বলে একটা ওই ওয়েবসাইটে তারা বার করে, তাতে কবে কোন রুমে যে ভার্ডিক্টটা বেরোতে যাচ্ছে সেটা আমরা জানতে পারবো। এখন আজকে তো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে যদি রাত্রে বেরোয়, সম্ভাবনা খুবই কম, তবুও বলেছি রাতের দিকেই লিস্টটা বেরোয়। যদি বলে শুক্রবার দিন বেরোবে, তাহলে আমরা বুধ বৃহস্পতি 2 দিন সময় পাবো, তার মধ্যেই আমাদের যেতে হবে। যদি আজকে না বেরোয়, কাল বা পরশু বেরোতে পারে, তাহলে তারা বলে দেবে অক্টোবর মাসের 2 তারিখ কি 3 তারিখ, মাফ করবে, নভেম্বর মাসের 2 তারিখ বা 3 তারিখ বেরোবে। এই যে সপ্তাহটা ভাইটাল, অর্থাৎ শনিবার পর্যন্ত কজ লিস্ট বেরোয়, তাহলে শনিবার পর্যন্ত কজ লিস্ট বেরিয়ে যদি বলে যে অক্টোবর মাসের ফার্স্ট উইকে বেরোবে, তাহলে আমরা সেই মতো যাব। কিন্তু অনেকে তো আমাদের কাছে প্রশ্ন করছে সর্বোচ্চ আদালত, আমরা কিভাবে বলবো নির্দিষ্ট কোন দিনে বেরোচ্ছে? সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা বারবারই বলছি আমরা অনুমান করছি। কেন অনুমান করছি? এই কারণে যে 1 মাস 5 দিন 7 দিনের মধ্যে আমরা দেখেছি হাইকোর্টের বা ট্রাইব্যুনালের রায়টা রিজার্ভ ছিল, বেরিয়েছে। আরো একটা কথা, আমরা এটাও মনে করি যে যাতে সরকারি কর্মচারীরা দ্রুত ডিএটা পায়, তার জন্য কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় সরকারকে বলেছিল যে আপনারা আগে 50% দিয়ে দিন, তারপরে মামলা শুনবো। সেটা 25% পরবর্তীকালে হয়েছে। মানে কি, বিচারপতিরাও চেয়েছিল যে কর্মচারীদের অনেক দেরি হয়ে গেছে, এবার সরকার তাদেরকে ডিএটা আগে দিক। যদিও সেটা দেয়নি, পরবর্তীকালে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। তাহলে সর্বোচ্চ আদালত চাইছে তাড়াতাড়ি মামলাটার নিষ্পত্তি হোক। তাহলে আমরা তো সেটা মনে করি যে তাড়াতাড়ি রায়টা বেরোবে। তাই আমরা বলেছিলাম যে অক্টোবর মাসের শেষের দিকে বেরোবার একটা সম্ভাবনা আছে। সেটা হলো না, তাহলে নভেম্বর মাস পর্যন্ত, ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত দেখতে হবে। তবে এর মধ্যে বেরোবে, আমরা খুব বেশি আশাবাদী। আমরা যে আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেছি, সে 111 কেন আরো বেশি দিতে পারত। আমাদের যে মূল যে ভার্সনটা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার শুনানিতেও তুলে ধরেছে,
কারণ সরকারের কিন্তু তারা যে রায় উচ্চ আদালত দিয়েছে তার থেকে বেরিয়ে যে আসতে পারবে না সেটা তারা বুঝতে পেরেছিল। তাই তারা সেই সময় অর্থাৎ 2018 সালে মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফ 31শে আগস্ট 2018 যে রায়টা দিয়েছিল যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, সেটার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেই সময় সুপ্রিম কোর্টে আসেনি। তারা সেই মামলাকে আরো পরবর্তীকালে রিভিউ করে বা ট্রাইব্যুনালে গেছে, সেখানে হেরে আবার রিভিউ করে আবার সেখান থেকে আবার মাননীয় হরিশ ট্যান্ডনের বেঞ্চে এসছে, সেখানে মামলা লড়ে রিভিউ করে সময়গুলো অতিবাহিত করেছে। এবং এই যে মাননীয় হরিশ ট্যান্ডনের বেঞ্চ ওই ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট তো রেখেইছে, ফান্ডামেন্টাল রাইটও সেখানে যোগ করে দিয়েছে। তারপরে এসছে এসএলপি। তাহলে 18 সালের মামলায় যদি 22 সালে এসে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করে, তাহলে এতটা পিরিয়ড কোনো সময় কন্ডন হয় না। কতগুলো নীতি এসে যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে গেলে 1 মাস সময়ের মধ্যে দর্জ করতে হবে, আবার উচ্চ আদালতের থেকে সর্বোচ্চ আদালতে গেলে 3 মাস সময় চায়। 3 মাসের জায়গায় 4 মাস, 5 মাস, 6 মাস হলেও এই ডিলেটা কন্ডন করে অনেক সময়। কিন্তু তার জন্য 18, 19, 20, 21, 22 5 বছর কন্ডন হয় না। সেটা কিন্তু প্রশ্নটা সুপ্রিম কোর্টের প্রথমেই যে মামলাটা যেদিন উঠেছিল সেই দিনই প্রশ্ন করেছিল যে আপনারা কেন ওই সময় অর্থাৎ 18 সালে এসএলপি করলেন না, তার কোনো উত্তর দিতে পারেনি। আজ এবার সেটাও বারবার উঠেছে, সেই বক্তব্যটাকেই গুরুত্ব বেশি দিয়েছে। আর তো কিছু বলা নেই। আর যেগুলো বলেছে সেগুলো হচ্ছে ওর মধ্যে ট্রাইব্যুনাল 2বার রায় দিয়েছে কর্মচারীদের পক্ষে, উচ্চ আদালত 4বার রায় পেয়েছে কর্মচারীরা। তাহলে এর পরে আমাদের আর কি আবদার থাকতে পারে, আর কি আইনি ব্যবস্থাপনার মাধ্যমে আপনাদেরকে কিছু জানাতে পারি, সেই ঔদ্ধত্য আমাদের নেই। আপনারা বিচার এই বলেছে। বুঝতে হবে প্রথমে যেটা হচ্ছে সরকারি কর্মচারীদের 10 বছর অন্তর অন্তর বেতনটা সংশোধন হয়। এই বেতনটা সংশোধন যখন হবে, যে বেতনটা ছিল তার থেকে পরবর্তী পর্যায়ে কত টাকা বেতন বৃদ্ধি হবে, ভাতাগুলো কিভাবে দেওয়া হবে, এই ভাতাগুলো কতটা বাড়বে, সেটা নির্দিষ্ট করে সরকার। কিন্তু সরকার নিজে থেকে সেটা করতে পারে না। সরকার কি করে, বেতন কমিশন গঠন করে, একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় বসিয়ে বা সভাপতিত্বে বা চেয়ারম্যান করে এবং তার সঙ্গে আরো 4-5 জন মেম্বার যোগে বেতন কমিশন গঠন করে। গত বছর 7ম বেতন কমিশনের ঠিক সেম জিনিস হয়েছিল। সে সময় 14 সালের মার্চ মাসে মাননীয় যে বিচারপতি A.K. মাথুরের নেতৃত্বে 7ম বেতন কমিশন হয়েছিল কেন্দ্রীয় সরকারের। সেটা কার্যকর হয়েছিল 1/1/2016 থেকে। সেটা এসে শেষ হয়েছে একদম 1/1/26 আগের দিন, অর্থাৎ 31/12/2025 শেষ হয়ে গেছে। সম্প্রতি 3% দিয়ে দেওয়ার পরে সেটা এসে দাঁড়িয়েছে 55 আর 3 58%। এখন গতকাল কেন্দ্রীয় সরকার মাননীয় প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সভাপতিত্বে বলুন বা নেতৃত্বে বলুন বা চেয়ারম্যান গঠন করে বলুন, তারা বেতন কমিশন 8ম বেতন কমিশন গঠন করে তাদেরকে 18 মাস সময় দিয়েছে সরকার, যে এই 18 মাসের মধ্যে আপনারা রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকার গ্রহণ করে কতটা রাখবে কতটা দেবে সেটা তাদের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। সেটা হয়ে গেছে। এটাই এখন এই প্রেক্ষিত এটাই আমরা বলবো যে কেন্দ্রীয়, দেখুন কংগ্রেস আমলে 7ম বেতন কমিশন গঠিত হয়েছে আর বিজেপির আমলে
সেটা কার্যকর হয়েছে। কংগ্রেস বলুন বা বিজেপি বলুন, সেটা কিন্তু এখানে দল বা সরকারটাই আসল। কংগ্রেস সরকার বেতন কমিশনের চেয়ারম্যান গঠন করে বেতন কমিশন গঠন করেছিল, বিজেপি সরকার এসে সেটা ইমপ্লিমেন্ট করেছিল। এবার বিজেপি সরকারই গঠন করেছে অষ্টম বেতন কমিশন, তাতে 18 মাস সময় দিয়েছে। 18 জায়গায় যদি 24 মাসও সময় লাগে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তার জন্য উদ্বিগ্ন নয়। কারণ হচ্ছে ওই যে 1/1/26 বেতন বাড়বে এবং 1/7/26 থেকে তাদের আবার নয়া ডিএ শুরু হবে, আবার নতুনভাবে ডিএ শুরু হবে। আর আমাদেরটা আপনি দেখুন যে বিগত বাম আমলে 6 মাসের মধ্যে বেতন কমিশন হয়েছিল। 1/4/2008 থেকে বেতন কমিশন লাগু হয়েছিল। 16% ডিএ যোগে পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল। আর এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার, যেটা 4 বছর পরে, মানে ডিউরেশন শেষ হয়ে যাওয়ার 4 বছর পরে 1/1/20 থেকে শুধুমাত্র বেতনটা বৃদ্ধি করেছিল, এই যে ষষ্ঠ বেতন কমিশনের কোনো ডিএ ছাড়া। তারা 21 সাল থেকে ডিএ দিয়ে 4 কিস্তি মাত্র 18% ডিএ আজকে দিয়েছে এই যে বেতনের সঙ্গে। আর এটাকে লক্ষ্য রাখতে হবে, আজকে আমরা পাচ্ছি 18% ডিএ। কেন্দ্রীয় সরকার আর মানে অন্যান্য রাজ্য সরকারগুলো, তাদের পুরো ডিএর মেয়াদ শেষ হয়ে গেছে 10 বছরের। তাদের টোটাল ডিএ হয়েছে 58%। এবার এই 58% ডিএ পুরনো যে বেতনটা আছে তার সঙ্গে মার্জ হয়ে যাবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ওই যে 26 সালের 1 জানুয়ারি কতটা বেতন বৃদ্ধি হবে সেটা নির্ণয় করবে এই মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে অষ্টম বেতন কমিশন। অর্থাৎ তাদের উদ্বিগ্ন হওয়ার কথা নেই। আর আমাদের কেউ মানে তারা জানে যে আজকে 18%টা 58% হতে আরো 4 বছর সময় লাগবে। ষষ্ঠ বেতন কমিশন যেমন 4 বছর পরে হয়েছে, আমাদের সপ্তম বেতন একটা কম আছে, সপ্তম বেতন সেটাও 4 বছর। তবে এইটুকু আমাদের আশা যে এবার আর তারা বেতন কমিশন করার সুযোগ পাবে না, কারণ এই সরকার থাকবে।